সংবাদের শুরুতেই থাকছে অতিরিক্ত ডিআইজিকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন আওয়ামী লীগ নেতা। এরপর থাকছে মিসাইল, হাজারো গ্রেন সহ কলম্বিয়ায় লাখ লাখ বুলেট চুরি। এবং সবশেষে থাকছে ফিলিস্তিনদের ধাওয়া খেয়ে পালালেন জার্মান রাষ্ট্রদূত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অতিরিক্ত ডিআইজিকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন আওয়ামী লীগ নেতা। ঝিনাইদহ এক শৈলকুপা আসনের উপনির্বাচনী নৌকার মাঝি হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ৭ নম্বর হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার ওয়াজিদুল্লাহ ইকু। এ সময় তার সঙ্গে ছিলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি পুলিশ বরিশাল খুলনা মোহাম্মদ মনিরুজ্জামান। সোমবার 29 এপ্রিল দুপুরে 12:30টার দিকে কর্মী সমর্থকদের নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন শিকদার ওয়াজিদুল্লাহ ইকু। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এই নেতার সঙ্গে ইউনিফর্ম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকার বিষয়টি আলোচনা সমালোচনায় জন্ম দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে পুলিশের পোশাক পরা ওই ব্যক্তির নাম মনিরুজ্জামান। তিনি টুরিস্ট পুলিশের অ্যাডিশনাল ডিআইজি বরিশাল খুলনা। আওয়ামী লীগের মনোনয়নপত্র প্রত্যাশী শিকদার ওয়াজিদুল্লাহ জান ইকুর বড় ভাই। তাদের বাবা প্রয়াত শিকদার মোশাররফ হোসেন সেনা শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। পুলিশের পোশাক পরে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে দেখে অনেকেই হতবাক হন। এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। মুহূর্তে এই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঝিনাইদহ এক আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান বলেছেন, আমার ভাই আমার সঙ্গে ফর্ম জমা দেওয়ার সময় গিয়েছিল, তবে ফর্ম তো তার হাতে দিয়ে দেওয়া হয়নি। তখন তিনি আমাদের সঙ্গে বসেছিলেন, দাঁড়িয়েছিলেন। এতে তো কোনো সমস্যা দেখছি না। আমার ভাই আমার সঙ্গে যেতেই পারে। এ বিষয়ে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেছেন, আমার ভাইয়ের সঙ্গে গিয়েছি, অসুবিধা কোথায়? আমি তো আর ইলেকশন নির্বাচন করতে যাইনি। সরকারি কর্মকর্তা হয়ে কেন দলের কার্যালয়ে গিয়ে ভাইয়ের মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ আছে কি না এমন প্রশ্নের মনিরুজ্জামান বলেছেন, আইনি কোনো বাধা আছে কি না আমার জানা নেই। গত 16 মার্চ আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে ঝিনাইদহ এক আসনটি শূন্য হয়ে গেছে। এই আসনে উপনির্বাচন হবে আগামী 5ই জুন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ইতিমধ্যে এই আসন থেকে 25 জন দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। মিসাইল, হাজারো গ্রেন সহ কলম্বিয়া লাখ লাখ বুলেট চুরি। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হাজার হাজার গ্রেনেড এবং লাখ লাখ বুলেট হারিয়ে ফেলেছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া সামরিক বাহিনী। দেশটির সামরিক ঘাঁটিগুলোতে পরিদর্শনের পর এই তথ্য সামনে এসেছে। অভিযোগ উঠেছে দেশটির সামরিক বাহিনীর সদস্যরা চুরি করে এসব অস্ত্রশস্ত্র বিক্রি করে দিয়েছে। বুধবার 1 মে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ার সেনাবাহিনী লাখ লাখ বুলেট, হাজার হাজার গ্রেনেড এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র হারিয়ে ফেলেছে বলে দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো জানিয়েছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে সামরিক ঘাঁটিগুলোতে পরিদর্শনের সময় এসব অস্ত্রশস্ত্র নিখোঁজ হওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে। এসব জিনিস নিখোঁজের জন্য অভ্যন্তরীণ দুর্নীতিকে দায়ী করে তিনি বলেছেন, সামরিক বাহিনীর কর্মীরা অস্ত্র ব্যবসায়ীদের কাছে এসব অস্ত্র বিক্রি করেছে। অন্যদিকে কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, অস্ত্রশস্ত্র নিখোঁজের বিষয়ে তদন্ত চলছে। প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই ধরনের ঘাটতি ব্যাখ্যা করার একমাত্র উপায় হলো সশস্ত্র বাহিনীর ভেতরে বিভিন্ন লোক এবং বেসামরিক ব্যক্তিদের নেটওয়ার্ক দীর্ঘকাল ধরে কলম্বিয়ান রাষ্ট্রের বৈধ অস্ত্র ব্যবহার করে অস্ত্রের ব্যাপক বাণিজ্যকরণের জন্য নিবেদিত করা রয়েছে। তিনি বলেছেন, চলতি বছরের 12ই ফেব্রুয়ারি এবং 1 এপ্রিল যথাক্রমে টোলেমাইদা এবং লা গুয়াজেরিয়া নামের দুটি সামরিক ঘাঁটিতে আকাঙ্ক্ষিক পরিদর্শনের সময় এসব অস্ত্র নিখোঁজ হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। এর মধ্যে টোলমাইদা সামরিক ঘাঁটিতে অফিসিয়াল রেকর্ডের তুলনায় 8,08,000-এরও বেশি বুলেট এবং প্রায় 10,000 গ্রেনেড সহ ঘাটতি পাওয়া গেছে। অন্যদিকে লা গুয়াজেরিয়ার ঘাঁটিতে প্রায় 42 লাখ বুলেট এবং 9,300-টিরও বেশি গ্রেনেডের বিষয়ে অসঙ্গতি পাওয়া গেছে। প্রেসিডেন্ট পেট্রো আরও বলেছেন, এই সামরিক ঘাঁটি থেকে 2 স্পাই ক্ষেপণাস্ত্র, 37টি নিমরোড ক্ষেপণাস্ত্র এবং 550টি রকেট চালিত গ্রেনেডও হারিয়ে গেছে। তিনি সংবাদকর্মীদেরকে বলেছেন, সামরিক এসব অস্ত্রশস্ত্র কলম্বিয়ার মধ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোকে দেওয়া হতে পারে, আবার এটি হইতে বা আন্তর্জাতিক কালোবাজারে পাচার করাও হয়ে থাকতে পারে।
কলম্বিয়ার এই প্রেসিডেন্ট বলেছেন, সবচেয়ে দুঃখের বিষয় হলো এই একই অস্ত্রগুলো সামরিক বাহিনীর একই সদস্যের আহত ও হত্যা করেছে। উল্লেখযোগ্য যে কলম্বিয়ার সরকারি বাহিনী, বামপন্থী গেরিলা গোষ্ঠী এবং ডানপন্থী অসামরিক বাহিনীর মধ্যে কয়েক দশক ধরে সংঘাত চলছে। দীর্ঘ এই সংঘাতে 4,50,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। একই সময়ে কলম্বিয়ার সামরিক বাহিনীর সদস্যরাও বেশ কয়েকটি দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছে। কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইভান ভেলকুয়াসেজের একই সংবাদ সম্মেলনে বলেছেন, নিখোঁজ অস্ত্রের আইটেমগুলোর বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং কিছু কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, সারা দেশের সামরিক ঘাঁটিগুলোতে আরও পরিদর্শনের পরিকল্পনা করা হচ্ছে। প্রসঙ্গত, কলম্বিয়ার সামরিক বাহিনীকে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে অন্যতম সেরা সজ্জিত বাহিনী বলেও মনে করা হয়ে থাকে। ড্রাগ কার্টেল মোকাবিলা করার জন্য দেশটির সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের কাছ থেকে $বিলিয়ন সহায়তা পেয়েছে। ফিলিস্তিনের ধাওয়া খেয়ে পালালো জার্মান রাষ্ট্রদূত। গাজা উপত্যকায় চলমান যুদ্ধে দখলদার ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়া ফিলিস্তিনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে ধাওয়া দিয়েছে ফিলিস্তিন শিক্ষার্থীরা। মঙ্গলবার 30 এপ্রিল পশ্চিমা তীরের ফিলিস্তিন জাদুঘরে এ ঘটনা ঘটেছে। এদিন জাদুঘরটি পরিদর্শনে যান ফিলিস্তিনের নিযুক্ত জার্মান দূত অলিভার ওকাজা। জাদুঘরটি অবস্থিত পশ্চিম তীরের বিরেস্তের বিশ্ববিদ্যালয়, যা রাহমাল থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। মাইক্রোব্লগিং সাইট এক্স প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে জার্মান দূতকে পেছনে থেকে ধাওয়া দিচ্ছেন ফিলিস্তিন শিক্ষার্থীরা। ওই সময় তারা বের হয়ে যাও এমন স্লোগান দিতে থাকেন। তাদের ধাওয়া খেয়ে জার্মান দূত দৌড়ে গিয়ে তার গাড়িতে উঠে পড়েন। জার্মান দূত তার গাড়িতে ওঠার পর সেটিকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। ওই সময় গুলির শব্দও শোনা গেছে। ইউরোপে দখলদার ইসরায়েলের যেসব মিত্র রয়েছে সেগুলোর মধ্যে জার্মানি তাদের সবচেয়ে বড় শক্তিশালী মিত্র। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালান স্বতন্ত্রকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এরপর ওই দিন থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। 7 অক্টোবরের ওই হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সঙ্গে দেখা করতে ও ইসরায়েলিদের প্রতি সহিংসতা জানাতে সরাসরি ইসরায়েলে যান জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ। এছাড়া দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকায় গণহত্যার যে অভিযোগ এনেছে সেটির বিরুদ্ধেও লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জার্মান। তবে ইউরোপে দখলদার ইসরায়েলের যেসব মিত্র রয়েছে সেগুলোর মধ্যে জার্মানি তাদের সবচেয়ে বড় ও শক্তিশালী মিত্র। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালান স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এরপর ওই দিন থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত এবং যুদ্ধ শুরু হয়ে যায়। 7 অক্টোবরের ওই হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে ও ইসরায়েলিদের প্রতি সহিংসতা জানাতে সরাসরি ইসরায়েলে যান জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ। তবে ইউরোপে দখলদার ইসরায়েলের যেসব মিত্র রয়েছে সেগুলোর মধ্যে জার্মানি তাদের সবচেয়ে বড় ও শক্তিশালী মিত্র। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালান স্বাধীনতাকামী